সিরিয়ায় বিমান হামলার বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটির খবর নাকচ করল ব্রিটিশ সরকার। পালমিরায় আইএস অবস্থান লক্ষ্য করে রুশ বাহিনীর বিমান হামলা। সিনাইয়ে রুশ বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনও জানাতে পারেনি তদন্ত দল। অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত। তুরস্কে আবারও একক সরকার গঠন করতে যাচ্ছে এরদোয়ানের একে পার্টি। নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। এবং জেরুজালেম ইসরায়েলি পুলিশের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত। শান্তির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান পেরেজের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। সিরিয়ায় আইএস মোকাবেলায় বিমান হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটের আয়োজন করা হচ্ছে বলে গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। এ বিষয়ে পার্লামেন্ট সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়া পর্যন্ত এ ধরনের কোনো ভোট আয়োজনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর নেই বলেও জানানো হয়। এদিকে প্রথমবারের মতো সিরিয়ার পালমিরা শহরের কাছে আইএস অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান। সোমবার প্রথমবারের মতো সিরিয়ার প্রাচীন সভ্যতা ও বিশ্ব ঐতিহ্যের নিদর্শন পালমিরা শহরের কাছে আইএসের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েক দফা বিমান হামলা চালায় রুশ যুদ্ধবিমান। এসব হামলায় আইএসের বেশ কয়েকটি ক্যাম্প ও অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। গত 2 দিনে সিরিয়ার বিভিন্ন শহরে আইএসের 237টি অবস্থান লক্ষ্য করে 131 দফা বিমান হামলা চালিয়েছে আমাদের যুদ্ধ বিমান। হামা, লাটাকিয়া, হোমস, দামেস্ক, আলেপ্পো এবং রাক্কা শহরে আইএসের বিভিন্ন ঘাঁটিতে এসব হামলা চালানো হয়। সিরিয়া সংকটের স্থায়ী সমাধানে দেশটির সরকার এবং বিরোধী পক্ষ উভয়েরই ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টিফান ডি মিস্চুরা। আমরা ভিয়েনা সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মধ্যে এবং সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। ভিয়েনার বৈঠকে সিরিয়ার সরকার কিংবা বিরোধী পক্ষ কেউই উপস্থিত ছিল না। জাতিসংঘ মনে করে সংকটের স্থায়ী সমাধানে উভয়েরই ওই বৈঠকে অংশ নেওয়া উচিত। এদিকে গেল কয়েকদিনে বিবিসি সহ দ্য টাইমস এবং দ্য গার্ডিয়ানের মতো প্রভাবশালী কিছু ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয় সিরিয়ায় আইএস মোকাবেলায় বিমান হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই দেশটির পার্লামেন্টে ভোটের আয়োজন করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সোমবার গণমাধ্যমে প্রকাশিত এসব খবরকে পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন বলে বিবিসিকে জানায় ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর। প্রধানমন্ত্রী দপ্তরের এক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায় ডেভিড ক্যামেরন ভোট আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছেন এমন নয়। আইএস মোকাবেলায় সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ে সকল পার্লামেন্ট সদস্যদের মধ্যে ঐকমত্য অর্থাৎ জয় নিশ্চিত হলেই কেবল এ বিষয়ে পার্লামেন্টে ভোটের আয়োজন করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ব্ল্যাক বক্সের তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণের কাজ শুরু হলেও মিশরের সিনাইয়ে রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনও জানতে পারেনি তদন্ত দল। দুর্ঘটনাস্থলে অব্যাহত রয়েছে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম। বিমানটির 224 আরোহীর 163 জনের মরদেহ রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে পৌঁছানো হলেও বাকিদের উদ্ধারের বিষয়ে নতুন কোনো তথ্য দেয়া হয়নি। এদিকে মিশরীয় ভূখণ্ডে বিমান বিধ্বস্তের ঘটনায় নাশকতার অভিযোগ মিশরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন সে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সেন্ট পিটার্সবার্গের পুলকুভা বিমানবন্দরে অবতরণকারীদের অভ্যর্থনার সব প্রস্তুতি সম্পন্ন। নিজ শহরে ফিরে আসছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু সংশ্লিষ্টদের মধ্যে নেই কোনো উচ্ছ্বাস। কারণ প্রাণহীন এই মানুষগুলো আনন্দ নয়, বয়ে এনেছে বেদনা। গেল শনিবার মাঝ আকাশে বিমান বিধ্বস্ত হওয়ায় মিশরের পর্যটন কেন্দ্র শার্ম আল শেখে পৌঁছানো হয়নি ভাগ্যাহত ওই রুশ নাগরিকদের। বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে তা নিয়ে এরই মধ্যে বিভিন্ন রকম বক্তব্য পাওয়া গেলেও তদন্তকারী দল বলছে এর রহস্য উদ্ঘাটনে আরো সময় প্রয়োজন। বিধ্বস্ত A321 ফ্লাইটের উদ্ধার হওয়া 2টি ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষেই বলা যাবে কেন বিধ্বস্ত হয় মেট্রো এয়ারের ওই বিমানটি। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ধরনের কাজে অন্তত 1 সপ্তাহ সময়ের দরকার। এছাড়া এই বিষয়টি বেশ জটিল, দ্রুত কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়।
অভ্যন্তরীণ কোনো ত্রুটি নয়, বরং বিমানটি বাইরের কোনো কিছুর আঘাতেই বিধ্বস্ত হয়েছে। আইএসকে ইঙ্গিত করে মেট্রো এয়ারের এই বক্তব্য রুশ কর্তৃপক্ষ এবং তদন্ত দলের পর এবার নাকচ করলেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। তিনি বলেন, এ ধরনের বক্তব্য মিথ্যা প্রচারণা এবং মিশরের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আইএসের হামলার গুজব মিশরকে অস্থিতিশীল করার একটি হাতিয়ার। সিনাইয়ের ওই এলাকা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে। তদন্তে আগ্রহী যে কোনো পক্ষকে আমন্ত্রণ জানাবে মিশর। এদিকে ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলছে। সোমবার অনুসন্ধান এলাকা 20 বর্গ কিলোমিটার থেকে কমিয়ে 9 বর্গ কিলোমিটারে নামিয়ে আনা হয়। এখন পর্যন্ত 163 আরোহীর মৃতদেহ উদ্ধারের কথা জানানো হলেও বাকি লাশ উদ্ধারের বিষয়ে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। জাহিদুর রহমান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংকটের মূলে দায়ী যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করে ডেথ টু আমেরিকা স্লোগান বর্জন করতে অস্বীকৃতি জানিয়েছে ইরানের পার্লামেন্ট। এই স্লোগান ইরানের জনগণের দীর্ঘদিনের আন্দোলনের প্রতীক হিসেবে উল্লেখ করেন দেশটির সংসদ সদস্যরা। পার্লামেন্টে 290 সদস্যের মধ্যে 192 জন এই স্লোগান বর্জনের বিপক্ষে রায় দিয়েছেন। তারা জানান, প্রতি শুক্রবার জুমা নামাজের পর ইরানের আন্দোলনকারীরা এই স্লোগানের মধ্য দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে। যুক্তরাষ্ট্রসহ 5 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তির পরও এই স্লোগান বর্জন করতে রাজি নয় তেহরান। তুরস্কে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে 5 মাস পর আবারও একক সরকার গঠন করতে যাচ্ছে প্রেসিডেন্ট এরদোয়ানের একই পার্টি। তবে হোয়াইট হাউস এবং ইউরোপীয় নিরাপত্তা সহযোগিতা সংস্থা OSCE সহ আন্তর্জাতিক মহল এই নির্বাচন আদৌ সুষ্ঠু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে সব অভিযোগ অস্বীকার করে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে সবাইকে এর প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন। আবারও সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়ে তুরস্কের একিপি পার্টির সমর্থকরা যার পরনাই খুশি। প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু যখন দলীয় কার্যালয়ের বারান্দায় এসে দাঁড়ান, তখন আশপাশ থেকে এভাবে আনন্দিত সমর্থকদের জয়ধ্বনি শোনা যায়। সবাইকে হাত নেড়ে তিনিও দলের এমন বিরাট জয়ের জন্য অভিবাদন জানান। একেপির এই জয়কে আধুনিক ইসলামের জয় বলে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সাধুবাদ জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস। একিপির জয় মানে মুসলমানদের জয়, ফিলিস্তিনিদের জয়, কারণ একিপি সব সময় আমাদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। তবে যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে তুরস্কে ভোট গ্রহণ হয়েছে তাতে নির্বাচন আদৌ সুষ্ঠু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। একিপি যখন সোমবার জয়ের আনন্দ উৎসব করছিল, তখন ইউরোপীয় নিরাপত্তা সহযোগিতা সংস্থা OSCE সংবাদ সম্মেলন করে জানায়, তুরস্কে যে শঙ্কাময় পরিস্থিতিতে ভোট গ্রহণ হয়েছে তাতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম। হোয়াইট হাউসের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে তুরস্কে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয় বলে অভিযোগ হোয়াইট হাউসে। একই অভিযোগ করে পার্লামেন্টারি অ্যাসেম্বলি অব দ্য কাউন্সিল অব ইউরোপ পেস। তুরস্কে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার। বিশেষ করে সরকার বিরোধী সাংবাদিকদের প্রবল চাপের মধ্যে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হতে পারে। তবে রিসেপ তাইয়েপ এরদোয়ান এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, নির্বাচন পুরোপুরি অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য, এবং পাশাপাশি আমি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, অহেতুক প্রশ্ন তুলবেন না। আপনারা তুরস্কের নাগরিকদের নেয়া এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাবেন, এটাই আশা করি। তুরস্কের সংসদে একক সরকার গঠনের জন্য 276 আসন প্রয়োজন হলেও রোববার একেপি 316টি আসনে জয় নিশ্চিত করেছে। এর ফলে এরদোয়ানের ইচ্ছা পূরণ, অর্থাৎ প্রেসিডেন্ট শাসিত সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, তুরস্ক ও গ্রিসের মানব পাচারকারীরা সীমান্তরক্ষীদের তুলনায় সক্রিয় বললেন মার্কেল। অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ। ইহুদিদের ওপর ছুরি হাতে হামলার অভিযোগে জেরুজালেমে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। আন্দোলনকারীদের খোঁজে পুলিশ পশ্চিম তীরের একটি বিশ্ববিদ্যালয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। এদিকে চলমান সংঘর্ষের জন্য ইসরায়েল সরকারের চলমান নীতিকে দায়ী করে দেশটির সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে দ্রুত শান্তির পদক্ষেপ না নিলে ইসরায়েলিদের অনন্তকাল যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকতে হবে। সোমবার পশ্চিম তীরে নিহত 2 ফিলিস্তিনি যুবকের মরদেহ নিয়ে বিক্ষোভ করে শত শত মানুষ। তারা দাবি করে ইসরায়েলিরা সংঘাত উস্কে দিয়ে সেই সুযোগে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে।
এরই মধ্যে পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে এক ইহুদি গুরুতর আহত হয়েছে বলে জানায় ইসরায়েলি পুলিশ। পরে ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয় বলেও জানায় তারা। একই অভিযোগে তেল আবিবেও এক ফিলিস্তিনির ওপর গুলি চালায় পুলিশ। কথিত এই হামলাকারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পশ্চিম তীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অব্যাহত রয়েছে। সোমবারও দিনভর চলে পাল্টাপাল্টি হামলা। পশ্চিম তীরের একটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালায় ইসরায়েলি পুলিশ। আন্দোলনকারীদের ধরতে পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম RT। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এসব সংঘর্ষের জন্য ইসরায়েল সরকারের নীতিকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ। সোমবার বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি নেতানিয়াহুর সমালোচনা না করে তিনি বলেন, ইসরায়েলি প্রশাসনের উচিত দ্রুত শান্তি আলোচনার জন্য পদক্ষেপ নেওয়া। বর্তমান সংঘর্ষ বন্ধে ইসরায়েল সরকারের উচিত অবিলম্বে ফিলিস্তিন প্রশাসনের সঙ্গে শান্তি আলোচনায় বসার উদ্যোগ নেয়া। যে পরিস্থিতি চলছে তাতে নিজেদের নীতির পরিবর্তন না ঘটালে ইসরায়েলিদের অনন্তকাল যুদ্ধের মধ্যে থাকতে হবে। ফলে এই অঞ্চল থেকে ইহুদিদের সংখ্যা অনেক কমে যাবে। এদিকে পশ্চিম তীরের হেব্রনে বসতি সম্প্রসারণকারী ইহুদিদের সুরক্ষায় বিশেষ বাহিনী মোতায়েন করে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। চলমান সংঘর্ষে তাদের উপর হামলা বৃদ্ধির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তেল আবিব। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। তুরস্ক ও গ্রিসের মানব পাচারকারীরা সেখানকার সীমান্ত রক্ষীদের তুলনায় সক্রিয় বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সংকট সমাধানে অভিবাসীদের বৈধতা দেওয়ার উপায় আবারও জোর দেন তিনি। সার্বিয়া ক্রোয়েশিয়া সীমান্ত ও গ্রিস উপকূলে সম্প্রতি অভিবাসী প্রবেশের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা। এদিকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শরণার্থী সমস্যার আশু সমাধান না হলে তার দেশের সার্বিক পরিস্থিতিতে ধস নামবে। অস্ট্রিয়ার সীমান্ত ঘেঁষা স্লোভেনিয়ার সেন্টিলস শহরে সোমবার তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে ঠাঁই নেয় অন্তত 3000 অভিবাসী। অস্ট্রিয়ার সীমান্ত পুলিশ কিছু সময় বিরতিতে নির্দিষ্ট সংখ্যক অভিবাসীকে সীমান্ত পার করানোয় এই এলাকায় অভিবাসীদের ভিড় বাড়ছে। স্থানীয় শরণার্থী শিবিরগুলোয় অভিবাসীদের ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় তাদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। একই শীত, তার উপর রাত নামতে শুরু করেছে। তার আগে সীমান্ত পার হতে না পারলে ভীষণ বিপদে পড়ব। অভিবাসীদের বেশিরভাগ ইউরোপে প্রবেশের ক্ষেত্রে তুরস্ক গ্রিস সীমান্ত ব্যবহার করায় বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে যে এই দুই দেশের মানব পাচারকারীরা দেশ দুটির সীমান্ত রক্ষীদের তুলনায় বেশি সক্রিয়, আর সে কারণেই এ সংকট এত ঘনীভূত হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল অভিবাসীদের বৈধতা দেওয়ার উপর জোর দেন। নেটোভুক্ত এই দুই দেশই মানব পাচারকারীরা তাদের প্রভাব খাটিয়ে চলেছে, আর সেখানকার সীমান্ত রক্ষীরা কিছুই করছে না এমন ভাবাটা ভুল। অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়ে আমরা যদি সজাগ না হই তবে মানব পাচার দিন দিন বাড়তেই থাকবে। এদিকে সার্বিয়া ক্রোয়েশিয়ার সীমান্তে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা UNHCR। নির্দিষ্ট সময় বিরতিতে 50 জন করে অভিবাসীকে সীমান্ত অতিক্রম করতে দেয়ায় সার্বিয়ার বাবস্কা শহরে সৃষ্টি হয় দীর্ঘ লাইনের। একই অবস্থা গ্রিস উপকূলে। সংস্থাটি জানায়, ইজিয়ান সাগর দিয়ে গত বছরের পুরো সময়ে যে পরিমাণ অভিবাসী প্রবেশ করেছে গত মাসে করেছে প্রায় সমান সংখ্যক। সার্বিয়া ক্রোয়েশিয়া রুটে সাধারণত প্রতিদিন গড়ে 5 থেকে 6000 অভিবাসী প্রবেশ করে, কিন্তু গত 24 ঘন্টায় 8500 মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। সামনের দিনগুলোয় পরিস্থিতি আরো খারাপ হতে পারে। গ্রিস উপকূলে শুধুমাত্র অক্টোবর মাসে 2,18,000 অভিবাসী প্রবেশ করেছে, অথচ গোটা 2014 সালে মোট অভিবাসী প্রবেশের সংখ্যা ছিল 2,19,000। এখনো প্রতিদিন গড়ে 10,000 অভিবাসী ভিড় করছে। একসঙ্গে এত মানুষকে সামাল দেয়া কারো পক্ষেই সম্ভব নয়। এদিকে অভিবাসী সংকট বিষয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লফভ্যান। এ সময় তারা সংকট মোকাবেলায় ইউভুক্ত দেশগুলোর সমন্বিত হয়ে কাজ করার বিষয়ে একমত প্রকাশ করেন। সুইডেনে প্রতি বছর 1,90,000 অভিবাসী আশ্রয় নিচ্ছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম বলেন, এমনটা চলতে থাকলে অদূর ভবিষ্যতে তার দেশের সার্বিক পরিস্থিতিতে ধস নামবে। এক্ষেত্রে অভিবাসীদের চাপ জোট রাষ্ট্রগুলোর মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলেও জানান তিনি। এদিকে জার্মানির বার্লিনে প্রতিদিন হাজার হাজার অভিবাসী প্রবেশ করায় তাদের আশ্রয় দিতে বিমানবন্দরের পার্কিং গ্যারেজে অস্থায়ী শরণার্থী শিবির নির্মাণ করেছে কর্তৃপক্ষ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে
উত্তর কোরিয়াকে বিপজ্জনক ও চলমান হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার। সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি বলেন, তার দেশ উত্তর কোরিয়ার কোনো রকম হুমকি বরদাস্ত করবে না। এছাড়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ং এর বারংবার দেওয়া হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন। দক্ষিণ চীন সাগরে বেজিং এ তৈরি করা কৃত্রিম দ্বীপে মহড়ার উদ্দেশ্যে চীন সশস্ত্র বিমান পাঠিয়েছে। নৌবাহিনীর প্রশিক্ষণ পরিচালনার জন্য চীন তাদের তৈরি কৃত্রিম দ্বীপ থেকে বিমান ওড়ায়। দক্ষিণ চীন সাগরে বেজিং এর তৈরি করা কৃত্রিম দ্বীপের 12 নটিক্যাল মাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ পাঠানোর কয়েকদিন পর একই অঞ্চলে চীন এই মহড়া চালালো। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে আরও জাহাজ পাঠাবে এবং আন্তর্জাতিক আইন মেনেই সাগরে টহল দেবে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেন, দক্ষিণ চীন সাগরের ওই অঞ্চলে চীন ছাড়াও কয়েকটি দেশের দাবি থাকার কারণে বিরোধপূর্ণ জলসীমায় ওই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা বাড়ানোর দাবির কারণেই যুক্তরাষ্ট্র বেজিং এ তৈরি করা কৃত্রিম দ্বীপের 12 নটিক্যাল মাইলের মধ্যে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। বৃহত্তম যাত্রীবাহী বিমানগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে প্রথমবারের মতো বড় আকারের যাত্রীবাহী বিমান তৈরি করল চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না কোমাক। দেশে C919 মডেলের যাত্রীবাহী বিমান তৈরিতে খরচ হয়েছে কয়েকশো কোটি ডলার। সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে 2 ইঞ্জিন সংবলিত বৃহত্তম এই বিমানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি অন্তত 4000 কর্মকর্তা। চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি। উদ্বোধনের পরপরই অন্তত 517টি বিমানের অর্ডার পেয়েছে কোমাক। তবে এভিয়েশন ইন্ডাস্ট্রির অবস্থা ভালো হলেও যাত্রীবাহী বিমানের জন্য দেশটি বোয়িং এবং এয়ারবাসের মতো বিমান নির্মাতা প্রতিষ্ঠানের উপরই নির্ভরশীল। এই নির্ভরতা এখন কমে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রোমের ভ্যাটিকান সিটিতে গণমাধ্যমের কাছে গোপন নথি ফাঁসের অভিযোগে 2 জন ধর্মযাজককে গ্রেপ্তার করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত ওই 2 ধর্মযাজক পোপ ফ্রান্সিসের গির্জা সংস্কার পরিকল্পনায় গঠিত বিশেষ কমিশনের সদস্য বলে জানা গেছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এদের গ্রেপ্তারের কথা জানায় ভ্যাটিকান কর্তৃপক্ষ। এদের একজন সেখানকার অর্থনীতি এবং অপরজন গণযোগাযোগ বিশেষজ্ঞ বলে জানানো হয় বিবৃতিতে। সেই সঙ্গে গোপন নথি ফাঁস করে ওই 2 ধর্মযাজক পোপকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলেও জানায় ভ্যাটিকান কর্তৃপক্ষ। রাশিয়ার ইয়েরেভানের তুলা অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় 7 জন নিহত ও 35 জন আহত হয়েছে। সোমবার ওই এলাকার ডন মহাসড়কে ওভারটার্ন নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় 69 জন যাত্রী নিয়ে আর্মেনিয়ার উদ্দেশ্যে মস্কো ছেড়ে যায়। বাসের প্রায় সব যাত্রী আর্মেনিয়ার নাগরিক বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানায় তারা। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম তাস। যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো শহরে ক্রসফায়ারের মাঝে পড়ে নিহত হয়েছে 9 বছর বয়সী এক শিশু। সোমবার শহরটির এক ব্যস্ত রাস্তায় দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হলে ওই শিশু গুলিবিদ্ধ হয়। তবে শিশুটির নাম এখনো গণমাধ্যমকে জানায়নি পুলিশ। শরীরের উপরের অংশের কয়েকটি স্থানে গুলি লাগার কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। গোলাগুলির সময় শিশুটি তার দাদির বাড়ি থেকে কয়েক গজ দূরে খেলা করছিল। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে তদন্ত অভিযান অব্যাহত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্য অঙ্গরাজ্যের তুলনায় ইলিনয়েস কিছুটা পশ্চাৎপদ হওয়ায় শিকাগো ও অন্যান্য শহরে ছোট ছোট বেশ কয়েকটি মাদক চক্র গড়ে উঠেছে। তাদের মধ্যে অস্ত্রের অবৈধ ব্যবহারের প্রবণতাও বেশি। চলতি বছরের জুন মাসে একইভাবে নিহত হয় 7 বছর বয়সী শিশু আমেরি ব্রাউন। বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগ পোহাচ্ছেন বহু মানুষ। ইয়েমেনে শক্তিশালী ঘূর্ণিঝড় চাপালার আঘাতে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 10 জনের বেশি। সৌদি আরবে নিম্নচাপের প্রভাবে শিলাবৃষ্টি সহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে 20টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। জর্জিয়ায় বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেভাদা ও চীনে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইয়েমেনের বন্দর নগরী মুকাল্লায় সোমবার আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় চাপালা। ঝড়ের কারণে ভেঙে গেছে শত শত গাছপালা, ধ্বংস হয়েছে কমপক্ষে 20টি ঘরবাড়ি, ডুবে গেছে বেশ কিছু মাছ ধরার নৌকা। এর আগে প্রাণহানি এড়াতে অন্তত 9,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের ফলে সৌদি আরবে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। গত 2 দিনে 8 বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বন্যায় 30 অক্টোবর থেকে এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঝড়ের পর সৃষ্ট বন্যায় বেশ কিছু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে 25টির বেশি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান। বন্যা কবলিত এলাকার লোকজনকে সহায়তা করতে জরুরি উদ্ধারকর্মী নিয়োগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্যার কারণে ভোগান্তি বেড়েছে লোকজনের। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 2000 ঘরবাড়ি, দোকানপাট ও প্রতিষ্ঠান। এদিকে শীতের শুরুতেই বরফে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা। রাস্তায় কমপক্ষে 2 ইঞ্চি পুরু বরফ জমায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বরফ পরিষ্কারে নিয়োগ দেয়া হয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এছাড়া চীনের উত্তরাঞ্চলের জিনজিয়ান এলাকায় তুষারপাতের কারণে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। জিনজিয়ানে তুষার ঝড়ের কারণে তাপমাত্রা দ্রুত নেমে যাওয়ার আশঙ্কায় ব্লু অ্যালার্ট জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। শিরিন আক্তার, সময় সংবাদ। ইতালির দক্ষিণাঞ্চলে অব্যাহত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে দেশটির ক্যালাব্রিয়া প্রদেশের কয়েকটি শহরের বেশিরভাগ রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এছাড়াও পানিতে তলিয়ে গেছে সেখানকার রেলপথ। ফলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আর্ডোর মেরিনা এবং ফেরুজ্জানো শহরের কর্তৃপক্ষ যাত্রী চলাচলের জন্য বিশেষ বাসের সেবা চালু করেছে। বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মঙ্গলবার আসিয়ান অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। 3 দিনব্যাপী এই সম্মেলনে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য আসিয়ানভুক্ত 10 দেশের মন্ত্রীরা আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এর মধ্যে আইএসের উত্থানের বিষয়টি উল্লেখযোগ্য। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়ে উত্তেজনার বিষয়েও কথা বলবেন প্রতিরক্ষা মন্ত্রীরা। যদিও চীনের পক্ষ থেকে বলা হয়েছে এই সম্মেলন বিরোধপূর্ণ জলসীমা নিয়ে আলোচনার জায়গা নয়। এ মাসের শেষের দিকে 27তম আসিয়ান সম্মেলন হওয়ার কথা রয়েছে। মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে মুম্বাইয়ের কয়েকজন পুলিশ কর্মকর্তার যোগাযোগ আছে বলে জানিয়েছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী ছোটা রাজন। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে দাউদ ইব্রাহিম সম্পর্কে প্রশ্ন করা হলে ভারতীয় সাংবাদিকদের এমন কথা জানান তিনি। দাউদ ইব্রাহিম কোথায় আছে তা আইএস জানে বলেও জানান রাজন। ছোটা রাজনকে বালি থেকে মঙ্গলবার ভারতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে গণমাধ্যম। নিজেকে নিরপরাধ দাবি করে এই সময় তিনি বলেন, দাউদের সঙ্গে আজীবন শত্রুতা থাকবে তার। রাজনের বিরুদ্ধে 70টি হত্যা ও মাদক পাচারের মামলা রয়েছে। উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জন ভারতীয় সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার গণমাধ্যমকে একথা জানিয়েছে ভারতীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র। তিনি জানান, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় ঘাঁটি লক্ষ্য করে গুলি করা ছাড়াও ভারী মেশিনগান ও মর্টার হামলা চালায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু কাশ্মীর সফরের 5 দিন আগে এই ঘটনা ঘটল। জম্মু কাশ্মীর সীমান্তের উত্তেজনা কমাতে গত সপ্তাহে ভারতের বিএসএফ ও পাকিস্তানের রেঞ্জারদের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক হয়। অভাবে তাড়নায় ভারতের কৃষক সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়া রোধে সরকারের উদাসীন ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে ওড়িশা রাজ্যে বিক্ষোভ করেছে কয়েকশো বামপন্থী নেতাকর্মী। সোমবার রাজধানী ভুবনেশ্বরের পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি সহ কয়েকটি বামপন্থী দলের নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দেয়। চলতি বছর অনাবৃষ্টির কারণে রাজ্যের 70% ফসল ধ্বংস হয়ে যায়। মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ে। গত 1.5 মাসে আত্মহত্যা করে প্রায় 60 জন কৃষক। রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবছর বৃষ্টিপাত কম হবে জেনেও কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ তুলে বাম নেতারা প্রতি হেক্টর ক্ষতিগ্রস্ত জমি বাবদ সর্বনিম্ন 25,000 রুপি ও যারা আত্মহত্যা করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে 10 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক কৃষি খাতে বেশ কিছু উন্নয়ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ ওঠে।
ফ্রান্সের ক্যালে সমুদ্র উপকূলে 10টি পাইলট তিমি আটকা পড়লে 6টি মারা যায়। এর মধ্যে 3টি তিমিকে নিরাপদে সমুদ্রে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। তিমিদের খাদ্যাভ্যাস ও জীবনচারণ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার জন্য মৃত তিমিগুলোকে গবেষণাগারে নেওয়া হয়েছে। সোমবার ফ্রান্সের উত্তরাঞ্চলের সামুদ্রিক প্রাণী সংরক্ষণ সংস্থার প্রধান সমন্বয়ক এ তথ্য জানান। এই ধরনের পাইলট তিমি আটকে পড়ার ঘটনা গত 30 বছরের মধ্যে এই প্রথম বলে জানায় সংস্থাটি। বড়দিনের আসতে আরো বাকি মাসখানেক, কিন্তু যুক্তরাজ্যের লন্ডনে এখন থেকেই লেগে গেছে উৎসবের ধুম। বড়দিনকে সামনে রেখে সেখানে শুরু হয়েছে আলোর উৎসব। চলুন দেখে আসি সেই আলোর ছটা। 5, 4, 3, 2, 1 আর অমনি বাদ্যিক তালে জ্বলে উঠল হাজারো আলো। অস্ট্রেলিয়ার পপ গায়িকা কাইলি মিনোগ উদ্বোধন করলেন বড়দিনের এই আলোর মেলা। হাসি আর আনন্দের রেশ দেখে যে কারো মনেই হতে পারে বড়দিন বুঝি চলেই এলো। এলোই তো, এই বড় জোর 1.5 মাস বাকি, তাই বলে আনন্দ করতে তো মানা নেই। আনন্দ আর আলোর উচ্ছলতায় বড়দিনকেই যেন আহ্বান করা হলো লন্ডনের এই জমকালো সন্ধ্যায়। আর এই পুরো আয়োজনটির দায়িত্বে রয়েছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান নিউ ওয়েস্ট এন্ড কোম্পানি। আমরা প্রতি বছর বড়দিনকে সামনে রেখে এই আলোক উৎসব করে থাকি। এবছর একটু বেশি আগে শুরু করেছি, কিন্তু তাতে উৎসাহ আরো বেশি বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন, শিশু কিশোরদের নিয়ে আমাদের অনুষ্ঠানে আনন্দ করতে হাজির হয়েছেন শত শত দর্শক। গোলাকার এই রূপালী ও সোনালী আলোর বাতি লাগানো হয়েছে লন্ডনের সব বড় বড় সড়কগুলোতে। নিউ ওয়েস্ট এন্ড কর্তৃপক্ষ জানায়, বড়দিনের তুষারপাতের দৃশ্য মাথায় রেখেই পুরো শহরে আলোর বিন্যাস করা হয়েছে। ঐতিহ্যকে ধারণ করে রাখা লন্ডনের স্থাপনাগুলো যেন এই আলোয় পেয়েছে নতুন চেহারা। আসছে বড়দিন পর্যন্ত এভাবেই আলোর সাজে সেজে থাকবে গোটা লন্ডন। যিশুর আনন্দময় বার্তা আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে আলোর পথ ধরে, এমনটাই চাওয়া আয়োজকদের। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। দর্শক, রাজধানীর পল্টন থানায় করা নাশকতার 3 মামলায় আত্মসমর্পণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন বিএনপির আইনজীবীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিঙ্গাপুরে তার অ্যাপয়েন্টমেন্ট আছে তার এই জটিল রোগের চিকিৎসার জন্য। এই সকল কথা বিবেচনায় না নিয়ে কোর্ট অজ্ঞাত কারণে জামিন নামঞ্জুর করেছেন এবং বলা হয়েছে অ্যাপেলেট ডিভিশনের দোহাই দিয়ে যে অ্যাপেলেট ডিভিশন সারেন্ডার করতে, সেই কারণে ওনার নাকি জামিন দেওয়ার ক্ষমতা নাই। বিষয়টা তা না। অ্যাপেলেট ডিভিশন নিম্ন আদালতকে মুক্ত রেখেছে। তারা ইচ্ছা করলে সঙ্গীয় আসামি তাদেরকে এই নিম্ন আদালত জামিন দিয়েছে। সেই একই গ্রাউন্ডে মির্জা ফখরুলকে জামিন দিতে পারতেন, কিন্তু তা দেওয়া হয়নি। থ্যাংক ইউ। দর্শক, রাজধানী পল্টন থানায় করা নাশকতার 3 মামলায় আত্মসমর্পণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে বক্তব্য রাখছিলেন তার আইনজীবীরা। চলে যাচ্ছি পরের খবরে। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীন ঘুরতে গিয়ে এক ঝলকে যদি ইতালির ভেনিস শহর দেখে আসার সুযোগ হয়, তবে নিশ্চয়ই কেউ তা হাতছাড়া করবেন না। চীনের দালিয়ান সিটিতে গেলে চোখে পড়বে অবিকল ভালোবাসার নগরী ভেনিসের আদলে গড়ে তোলা একটি গোটা এলাকা, যেন এশিয়ার ভেতর এক টুকরো ইউরোপ। টলটলে জলাধার, তার উপর ভেসে আছে আধুনিক এক নগরী। এই অপার্থিব সৌন্দর্য দেখতে ইতালির ভেনিসে প্রতি বছর ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। তবে নৌকায় বসে থাকা চীনা এই নারী ভেনিসে বেড়াতে এসেছেন এমনটা ভাবলে ভুল হবে, কেননা অবিকল ভেনিসের গড়নে এই শহর গড়ে তোলা হয়েছে খোদ চীনের ভেতরেই। সেজন্য আপনাকে ঘুরে আসতে হবে উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বন্দরনগরী দালিয়ানে। ইস্ট মন্তাজ নামে এই আবাসন প্রকল্পটির প্রতিটি কোণায় চোখে পড়বে ইতালীয় স্থাপত্যের কারুকাজ, ক্লাসিক্যাল ইউরোপীয় নকশা ও স্মৃতিবহ দেয়ালচিত্র, যার বিস্তৃতি 4,03,600 বর্গমিটার। 2011 সালে এ নির্মাণ কাজ শুরু হয়। এখনো নির্মাণাধীন রয়েছে কয়েকটি ভবন। কৃত্রিম এ শহরটি নির্মাণে এ পর্যন্ত খরচ হয়েছে 100 কোটি 26 লাখ মার্কিন ডলার।
যাদের ইউরোপে যাওয়ার উপায় নেই তাদের জন্য এ এক দারুণ সুযোগ। এর মাধ্যমে আমরা বিদেশিদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবো। আবাসিক ভবন বলতে আমরা এতদিন ইট বালু সিমেন্টের উঁচু একটা কাঠামোকেই বুঝতাম, কিন্তু এখানকার দৃশ্য একদমই অন্যরকম, প্রকৃতি ঘেঁষা, মনে হয় যেন পানির মধ্যে পাহাড় জেগে আছে। প্রকৃতি ও নগরের আশ্চর্য এই মিশেল উপভোগ করতে আকর্ষণীয় প্রমোত্তরিতে চেপে দর্শনার্থীদের 4 কিলোমিটার ব্যাপী আঁকাবাঁকা খাল ধরে চলতে হবে। ভবনগুলোর নকশায় রেনেসাঁ আমলের ছাপ রাখা হলেও ভেতরে সব ধরনের আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। এ কারণে দৃষ্টিনন্দন এ পরিবেশে নিজের বাড়িটি কিনতে শুরু থেকেই ছিল মানুষের উপচে পড়া ভিড়। দালিয়ান শহরে আবাসন ব্যবস্থাকে আরো উন্নত করা হয়েছে, সেই সঙ্গে একে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য ছিল। এই লক্ষ্যে আমাদের ইতালি আর ফরাসি স্থাপত্যের মিশেলে ভবনগুলোর নকশা এঁকেছি, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কৃত্রিম এ নগরীর দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেশি বিদেশি উৎসুক দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগে 2007 সালে সাংহাইতে নির্মাণ করা হয় মিনি প্যারিস। সাঞ্চনা চৌধুরী, সময় সংবাদ। মুম্বাই সিনেমা পাড়ার বাদশাহ পালন করেছেন তার 50তম জন্মদিন। কিং খানকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোমবার জুহুতে তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন হাজারো শাহরুখ ভক্ত। 90-এর দশকে দিওয়ানা ছবি দিয়ে তার উত্থান। ত্রিভুজ প্রেমের এই সিনেমায় তারকা দিব্যা ভারতী আর ঋষি কাপুরের আলোয় মলিন হয়ে যান তিনি। পরের বছরই মুক্তি পায় তার সিনেমা বাজিগার। অ্যান্টি হিরোর ক্যারেক্টারে নিজেকে ঢেলে সাজান নবাগত অভিনেতা শাহরুখ ময়ূর খান। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। আর এই জুটিকে নিয়ে ভারতীয় সিনেমার আরেক কিংবদন্তি যশরাজ তৈরি করেন রোমান্টিক সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে जाएंगे। অ্যান্টি হিরো ভিলেনের থেকে রাতারাতি বনে যান রোমান্টিক হিরো। तुम अपनी पूरी जिंदगी एक ऐसे आदमी के साथ गुजारतोगी जिसे तुम जानती नहीं हो। ক্যারিয়ারের রাস্তা তার সমতলই ছিল, কিন্তু বন্ধু করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায় সিনেমা টার্নিং পয়েন্ট হিসেবে আসে তার জীবনে। प्यार दोस्ती है। अगर वो मेरी सबसे अच्छी दोस्त नहीं बन सकती तो मैं उससे कभी प्यार कर ही नहीं सकता। এরপর মোহব্বতে मैं हूं ना, कल हो ना हो, वीर जारा, कभी अलविदा ना कहनाর মতো ছবি করে পাকাপোক্তভাবে মুম্বাইয়ের সিনেমা পাড়ার রোমান্টিক হিরো হিসেবে খ্যাতি পান তিনি। এখন তিনি সুপার হিরো। যে কোনো সিনেমায় তার উপস্থিতির কথা শুনলেই হলে হুমড়ি খেয়ে পড়েন সবাই। সবশেষ কাজলের সাথে তার দিলওয়ালে সিনেমার টিজার মুক্তি পায়। ব্যক্তি জীবনে গৌরী খানের খুবই বিশ্বাসযোগ্য স্বামী এবং 3 সন্তানের পরম ভালোবাসার বাবা তিনি। 2 নভেম্বর তার জন্মদিন ছিল। কম নয়, এবার 50-এ পা রাখলেন কিং খান। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। দর্শক, রাজধানী পল্টন থানায় করা নাশকতার 3 মামলায় আত্মসমর্পণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে সেখানে কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জেল কোডের অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে, তার চিকিৎসার ব্যবস্থা হবে, জেলখানা ব্যবস্থা আছে সেগুলো হবে। এটাই কোনো জামিন পাওয়ার জন্য এটাই কিন্তু গ্রাউন্ড না। এটা হয়তো তাহলে প্রতিবেশনে এটা বিবেচনা করছি আমি, সেটা আমি চিকিৎসার ব্যবস্থা অবশ্যই জেল দর্শক, রাজধানী পল্টন থানায় করা নাশকতার 3 মামলায় আত্মসমর্পণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিয়ায় বিমান হামলার বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটির খবর নাকচ করল ব্রিটিশ সরকার। পালমিরায় আইএস অবস্থান লক্ষ্য করে রুশ বাহিনীর বিমান হামলা। সিনাইয়ে রুশ বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি তদন্ত দল। অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত।
তুরস্কে আবারও একক সরকার গঠন করতে যাচ্ছে এরদোয়ানের একে পার্টি। নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। এবং জেরুজালেম ইসরায়েলি পুলিশের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত। শান্তির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান পেরেজের। দর্শক, এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।